সরকারের নির্বাচনের সময়সীমায় সমর্থন জামায়াতের, ইইউর সাথে বৈঠক, ভোটে দেরি হলে হুমকিতে পড়বে গণতন্ত্র, বিএনপির সাথে একমত বিজেপি। যে কোনো দিন হাসিনার বিচার শুরু, আল জাজিরা জানালেন ডক্টর ইউনূস। নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে রাজনৈতিক দলের সংস্কার ইচ্ছার উপর। Political parties asking that the question which one you agree, which one you disagree, which one you partially agree, etc., in a kind of a spreadsheet. The interim government keep promising we will have the best election ever taken place in Bangladesh. আসিফ মাহমুদ সহ দুই উপদেষ্টার সাবেক এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির গোয়েন্দা তদন্ত শুরু, জানালেন দুদকের মহাপরিচালক। বারবার বিদ্যুতের কারিগরি ত্রুটির কারণ গত সরকারের দুর্নীতি। খুলনা বরিশালে গ্রিড বিপর্যয়, মেট্রো রেল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি। এবং জুলাই শহীদ কন্যা লামিয়ার মরদেহ পটুয়াখালীতে, আটক দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ, মাগুরায় আসিয়া ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ। ছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমায় পূর্ণ সমর্থনের কথা ইউরোপীয় ইউনিয়নকে জানালো জামায়াত ইসলামী। দুপুরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির পক্ষ থেকে সংস্কার, নারী, সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় জামায়াত তার অবস্থান সম্পর্কে তুলে ধরে জানায়, রাজনীতিতে নারীদের অংশীদারিত্বে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। গণতন্ত্র ও সবার অধিকার নিশ্চিত করতে আগামীর বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকার যে সংস্কারে হাত দিয়েছে তার অন্যতম সহযোগী ইউরোপীয় ইউনিয়ন। তাই সংস্কার ও নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে দেশটির প্রতিনিধি দল। এরই প্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের রাষ্ট্রদূত। রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সংস্কার, নারী ও সংখ্যাগরিষ্ঠ এবং গণতন্ত্রের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এর প্রেক্ষিতে জামায়াত তার অবস্থান সম্পর্কে তুলে ধরে জানায়, রাজনীতিতে নারীদের অংশীদারিত্বে জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে। দলটির 43% নারী বলে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়। তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন। আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে, যেটা আর কোনো দলের ভিতরে নেই। একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, সম্মানের প্রতি আঘাত, অধিকারের প্রতি আঘাত। প্রত্যেকটা মানুষ তার সম্মান মর্যাদা দিয়ে বাঁচার যে অধিকার, এই প্রস্তাবনার সে অধিকারের বিপরীতে একটা আঘাত। সুতরাং এটাকে আমরা কন্ডেম করেছি। প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমায় জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে বলে ইইউকে জানানো হয়। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার, আমরা তাদেরকে বলেছি তারা যেন এক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে। আর একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে জামায়াত অবস্থান স্পষ্ট করেছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, তবে দেরি হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিজেপির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। আর ডিসেম্বরে নির্বাচন ধরে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির সঙ্গে একমত পোষণ করেন বিজেপি। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। গত সপ্তাহে সমমনা ডজন খানেক দলের সাথে বৈঠক হয় বিএনপির লিয়াজো কমিটির। 2 দিন বিরতিতে চলমান লিয়াজো কমিটির বৈঠক আবার শুরু হয় রোববার।
এদিন দলটির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্সের নেতৃত্বে বৈঠকে ছিল 10 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে পার্সো জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির সঙ্গে একমত বিজেপি। বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর একমতে আসা বিষয়গুলো সনদ আকারে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান লিয়াজো কমিটির নেতৃত্বে থাকা স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে নিয়ে আসতে রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির এই বৈঠক। সবাই গণতন্ত্রের পথে চলতে চায়, সবাই গণতান্ত্রিক অর্ডার ফিরে পেতে চায়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। গণহত্যার দায়ে চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হতে পারে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকারকে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বাংলাদেশের নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্থার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলের মতামত নিয়েও কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সম্প্রতি কাতার সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নানা পরিকল্পনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে বিস্তারিত কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে আগামী নির্বাচন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামত, সংস্কার, রোহিঙ্গা ইস্যু, পতিত সরকারের নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন সহ বিশ্বের সব দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক বজায় আছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আল জাজিরাকে তিনি জানান, পতিত আওয়ামী লীগ সরকার গণহত্যা, গুম, খুন সহ যেসব অপরাধ ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। সম্প্রতি বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বানও জানিয়েছেন ডক্টর ইউনূস। বলেন, চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে শেখ হাসিনার বিচার। We have a BIMSTEC meeting in Bangkok where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. I had a discussion with Prime Minister Modi and I made it very clear that, okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh. প্রধান উপদেষ্টা আরো বলেন, সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা। ডক্টর ইউনূস জানান, বিভিন্ন খাতের সংস্কারগুলো জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করা হবে। যেসব সংস্কারের বিষয়ে দলমত নির্বিশেষে সবাই একমত হবে সেটি গ্রহণ করা হবে। রাজনৈতিক দলগুলোর দ্বিমতের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা আরো জানান, সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল যদি রাজি হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেন, আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে, এর বাইরে একদিনও সময় নেবে না অন্তর্বর্তী সরকার। এছাড়াও নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া বা না নেওয়া দলটির পাশাপাশি নির্বাচন কমিশন ও অন্যান্য দলের উপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. Decide that they want to join or not, we don't know yet. They have not declared anything. And when it happens, what is the response from the Election Commission and so on and so forth. এ সময় প্রধান উপদেষ্টা আরো বলেন, আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের উপস্থিতি দেখতে চান না তিনি। তবে ভালো নেতা বেছে নেওয়া কঠিন, তবে এমন একটি সিস্টেম দাঁড় করানো হবে যেখানে কোনো নেতা চাইলেও দুর্নীতিবাজ হয়ে উঠতে পারবেন না। এটি অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। What kind of leader would you like to see? Not go back to the old fascist regime that we have. তানভীর জানি, এখন, বিশ্ব। Economy and so on.
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে অর্থ বিল আর আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে বলে ঐক্যমত কমিশনকে মত দিয়েছে গণসংহতি আন্দোলন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিকেলে ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় সমাজতান্ত্রিক দল। বিস্তারিত জানাবেন গালিব ইবনে রিয়াজ। জুলাই আন্দোলনের পর জন আকাঙ্ক্ষায় রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে ৫ সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। ইতিমধ্যে প্রথম দফায় বিএনপি, জামায়াত, এনসিপির মতো দলগুলোর সাথে বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে মতামত নিয়ে এক জায়গায় আসার চেষ্টা চলেছে। যেখানে প্রধানমন্ত্রীর পদে কয়বার থাকা যাবে, সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সংখ্যানুপাতিক আসন বন্টন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠনের মতো সুপারিশগুলোতে বড় দলগুলোর পাশাপাশি ছোট দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। আলোচনার ধারাবাহিকতায় রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের সাথে বসে ঐক্যমত্য কমিশন, যেখানে ১৩৮ সুপারিশে একমত পোষণ করেছে দলটি, যার মধ্যে মোটা দাগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া বাকি সব বিষয়ে স্বাধীন মত দিতে পারবেন সংসদ সদস্যরা। এছাড়াও আগামী নির্বাচন সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে বলে মত দিয়েছে গণসংহতি আন্দোলন। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। এর আগে শুভেচ্ছা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। আর দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাথে আলোচনায় বসে কমিশন, যেখানে ১২১টি সুপারিশের সাথে একমত আর ২৮টি আংশিক একমত পোষণ করেছে দলটি। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে ১৫ দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দেয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ। বিস্তারিত জানাবেন নাজমুস সাকিব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসে গণমাধ্যমে। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তাদের অব্যাহতি দেয়া হয়। এপিএস মোয়াজ্জেম হোসেন ও ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির তদবির বাণিজ্যের বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে সংস্থাটির সেগুনবাগিচা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৬ সদস্যের প্রতিনিধি দল সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে তাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার করতে ১৫ দিনের আলটিমেটাম দেয়। উপদেষ্টাদের থেকে শুরু করে কর্মকর্তাদের যে দুর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসছে সেটি আমাদের জন্য উদ্বেগজনক। আমরা এমন সরকার চাইনি। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছেন তারা। প্রতিবেদন পেলেই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। এদিন ৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ ১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করে দুদক। নাজমুস সাকিব, এখন, ঢাকা। খুলনা বরিশালে গ্রিড বিপর্যয় সহ বারবার বিদ্যুতের কারিগরি ত্রুটির কারণ গত সরকারের দুর্নীতি। সচিবালয় ব্রিফিংয়ে উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, ঘটনা তদন্ত ও সংকট সমাধানের সুপারিশ দিতে ৮ সদস্যের কমিটি করা হয়েছে। আরো জানাচ্ছেন আজহার লিমন। হঠাৎই অন্ধকারে দক্ষিণের ২১ জেলা।
এবং ফরিদপুর থেকে বিদ্যুতের পুরো খুলনা অঞ্চলে বিকেল 4টা থেকে শুরু হওয়া এমন বিপর্যয় চলে রাত 8টা পর্যন্ত। পুরো একটি গ্রিড অঞ্চলে বড় সময় ধরে এমন বিদ্যুৎহীন অবস্থার কারণ কি তা নিরূপণ করতে সচিবালয়ে কর্মকর্তাদের নিয়ে বসেন সংশ্লিষ্ট উপদেষ্টা। প্রাথমিক কারণ হিসাবে বের হয় গোপালগঞ্জ আমিনবাজার গ্রিডে শর্ট সার্কিটের কথা। বলা হয় গোপালগঞ্জ থেকে 20 কিলোমিটার এবং আমিনবাজার থেকে 60 কিলোমিটার দূরত্বে গ্রিডের কোনো জায়গায় দুইটি বিপরীতধর্মী তার একটি আরেকটির উপর পড়তে পারে, যে কারণে শর্ট সার্কিটের জেরে ওভারলোড হয়ে বন্ধ হয়ে যায় ভোলা, রামপাল সহ দক্ষিণের 7 বিদ্যুৎ কেন্দ্র। ঘাটতি তৈরি হয় 2277 মেগাওয়াট বিদ্যুতের। সচিবালয়ে এ সম্পর্কিত ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ঘটনা তদন্ত সংকট সমাধানের সুপারিশ দিতে বুয়েটের উপাচার্যকে প্রধান করে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন ছিল, এর আগেও তো কমিটি হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার হিসাবে বাইরের এমন ত্রুটিকে কিভাবে দেখছে সরকার? বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে একটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান। এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। এখানে প্রশ্ন করা হয় লোডশেডিং ও গ্রিডের স্থিতিশীলতা নিয়েও। উপদেষ্টা বলেন, কাজ চলছে। তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দমে চালাচ্ছি না। কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো। এবং এই জন্য অনেকে বলছে যে ওই যে বিপিডিবি কি তেল এনে রাখছে কিন্তু তেল নেয় না, তো আমরা তেল নেওয়াটা তখনই করব। মেট্রো রেলে ঘন ঘন কারিগরি ত্রুটির ব্যাপারে উপদেষ্টা জানান, ভবিষ্যতে যাতে 10 থেকে 15 মিনিটের মধ্যে সমস্যার সমাধান করতে পারে সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। মেট্রো রেলের জন্য বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানান বিদ্যুৎ উপদেষ্টা। আজহার লিমন, এখন, ঢাকা। সংঘবদ্ধ ধর্ষণের পর মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে জুলাই শহীদ কন্যা লামিয়া। মাত্র কয়েক মাসে আগে স্বামী জসিম আর এখন আদরের কন্যা লামিয়াকে হারিয়ে শোকে বিহ্বল লামিয়ার মা। জড়িত অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা। পুলিশ জানিয়েছে, আসামি সাকিব মুন্সি এবং সিফাত মুন্সির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলেই ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হবে। বিস্তারিত জানাচ্ছেন বাজিদ সাদ। লাশবাহী ফ্রিজিং গাড়িতে লামিয়ার নিথর দেহ। আস্থা, ভরসা আর পরম নির্ভরতার যে নাম বাবা, সেই বাবার রক্তের বিনিময়ে বৈষম্যহীন এই দেশে লামিয়া হয়তো স্বপ্ন বুনেছিল মুক্ত স্বাধীন আকাশে উড়বার। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে লামিয়ার সে ডানা যেন কাটা পড়ে বাবার কবর জিয়ারত করতে গিয়ে। নানাবাড়ি যাবার পথে পটুয়াখালীতে গেল 18 মার্চ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় লামিয়া। ঘটনার পর থেকেই মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিল সে। সামাজিক লজ্জা, চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশা ঘিরে ধরে তাকে। সেই চিকিৎসা নিতেই মায়ের সাথে ঢাকায় আসে লামিয়া। তবে চাপ সহ্য করতে না পেরে শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখেরটেকের ভাড়া বাসায় তার নিজ কক্ষে গলায় ফাঁস দেয়। উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। রোববার সকালে পুলিশের সুরতহাল প্রতিবেদনের পর লামিয়ার মরদেহ নিয়ে আসা হয় মর্গে। সেখানে উপস্থিত স্বজনেরা এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার এবং 24 ঘন্টার মধ্যে তাদের শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে আবেদন জানান। আজকে ওই দর্শনের ঘটনার যদি প্রপার বিচারটা এরা করত, বা যেই রক্তের উপরে দাঁড়ায় এরা বিপ্লবী সরকার দাবি করে, আজকে যদি তারা পদক্ষেপ নিত, তাহলে হয়তো এই কচি প্রাণটা, এই কিশোরীটা এই পথ বেছে নিত না। সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, আগামী 24 ঘন্টার মধ্যে শাস্তি এই সরকার করা উচিত। এ ঘটনায় দুপুরের দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেন শহীদ পরিবার। সেখানেও লামিয়াকে ধর্ষণের বিচার আর নিজেদের নিরাপত্তা চান সরকারের কাছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে জুলাই আন্দোলনে স্বামী আর এখন আদরের কন্যা লামিয়াকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েন লামিয়ার মা। গত মঙ্গলবার ধর্ষণের সঙ্গে জড়িত সাকিব মুন্সি এবং সিফাত মুন্সিকে আটক করা হয়। তারা এখন হাজতে রয়েছেন।
ডিএনএ পরীক্ষার রিপোর্ট পেলেই ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে। তারা জেলহাজতে আছে, তাদের ডিএনএ টেস্টও কমপ্লিট হয়েছে। আমরা ডিএনএ টেস্ট রিপোর্ট পেলেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তদন্ত নিয়ে অন্যান্য আলোচনা সাপেক্ষে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব। মামলা হলেও ধর্ষকদের পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহার করতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্বজনরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে আসিয়ার মা সহ 3 জনের সাক্ষ্য গ্রহণ হয়। কাল আরও 3 আসামির সাক্ষ্য গ্রহণ হবে বলে জানান বাদীপক্ষের আইনজীবী বিশ্বজিৎ বাবির তথ্য ছবিতে বিস্তারিত। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের। আসেন ভুক্তভোগীর পরিবার ও স্বজনরাও। সকাল 10:30টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী আসিয়ার মা আয়েশা খাতুন ও 2 প্রতিবেশী। এই মামলায় মোট 36 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। আমি ইটু শেখার ফাঁসি চাই এবং তার যে 2 ছেলে তার বউ সহযোগিতা করেছে। আমি সরকারের কাছে আবেদন যে শাস্তি দেয় সেটাই জন্য তাড়াতাড়ি দেয় এবং দ্রুত কার্যকর জন্য শেষ করে। তবে মামলার শুরু থেকে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আজ লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদনের প্রেক্ষিতে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়। সোমবার প্রধান আসামি হিটু শেখ সহ 3 জনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী। মাগুরার চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীকে তলব করেছিলেন। সাক্ষ্য সমাপ্তান্তে আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। 3, 4 এবং 5 নম্বর সাক্ষী বুধর আদালত আগামীকাল সাক্ষ্য প্রদান করবে এবং যতদিন সাক্ষী শেষ না হবে ধারাবাহিকভাবে সাক্ষ্য গ্রহণ চলতে থাকবে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। 7 দিন চিকিৎসাধীন থাকার পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলা হলে 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। আর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। এখন মাগুরা। আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত দূর হবে দ্রুতই বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, গুজরাটে বাংলাদেশে আটকের বিষয়ে অফিসিয়াল কোনো বার্তা দেয়নি ভারত। জরুরি প্রয়োজন ছাড়া এই সংঘাতের সময় ভারত সফর না করার আহ্বান জানান তিনি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আরাকান আর্মির সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকু যোগাযোগ করবে বাংলাদেশ বলেও ব্রিফিংয়ে জানানো হয়। আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। বাংলাদেশের মানুষকে না এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলাভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। বৈধ ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারা তাদের সফর শেষে ফিরে আসুন। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনও ইস্যু করিনি। তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে বরং অ্যাভয়েড করাই ভালো। ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের আরাকান স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া দ্বিতীয় পদ্মা সেতু গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছে দলটি। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে চীনের সফররত এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামের 6 সদস্যের দল। বৈঠক শেষে দলের নায়েবে আমির বলেন, চীনকে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে জামায়াত। একই সাথে রোহিঙ্গা ইস্যু সমাধানে আরাকান রাজ্যে স্বতন্ত্র আরাকান স্টেট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলেও জানান ডক্টর তাহের। নির্বাচন সংস্কার ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নায়েবে আমির বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে চীনের প্রতিনিধি দল। আমরা বলেছি যে ফুড, ক্লথিং এবং মানবতার শেল্টার এটা কোনো সমাধান না।
সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিপেট্রিয়েট করা, এবং সেজন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি। সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি, এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে, কারণ বার্মার সাথে মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে, এবং একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে। সিলেট থেকে ৬০ টন তৈরি পোশাক নিয়ে সন্ধ্যায় স্পেনের উদ্দেশ্যে রওনা দেবে কার্গো বিমানটি। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর রপ্তানির সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে সিলেট বিমানবন্দর থেকে পণ্য রপ্তানির এই উদ্যোগ নেওয়া হলো। বিকেল 4:30টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে প্রথম কার্গো ফ্লাইট। এরই মধ্যে সিলেট বিমানবন্দরের টার্মিনালটি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তাকে টার্মিনালের খুঁটিনাটি দেখান সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। শুরুতে সপ্তাহে 2টি করে কার্গো ফ্লাইট চলাচল করবে সিলেট থেকে। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও চালু করা হবে কার্গো ফ্লাইট। সিলেট থেকে যেহেতু আমাদের কার্গোটা বানানো হয়েছে 2022 কার্গো ভিলেজটা পড়েছিল, তো আমার প্রথম ইয়ে ছিল যে এটাকে আমরা কার্গো অপারেশন শুরু করা, যাতে একটা মেইন ছিল যে আমাদের কাছে আমাদের অনেক পণ্য আমাদের দেশ থেকে না যেয়ে অন্য দেশ দিয়ে চলে যায়, সেটা একটা কনসিডারেশন ছিল। একটা ছিল আমাদের যে শাকসবজি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের দেশে তৈরি হয় গার্মেন্টসের বাইরে, সেগুলো কিন্তু আমরা রপ্তানি করতে পারছিলাম না, যার জন্য অনেক থেকে আমার কাছে চিঠি আসছিল যে এই ব্যাপারে যদি কোনো কিছু করা যায়। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি, কেন আমাদের দেশের জিনিসটা আমরা যদি আমাদের দেশের সারা পৃথিবীতে আমাদের দেশের লোকরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাদের যে আনন্দ হবে, তাদের যে ভালো মুখটা দেখতে হবে, সেটার কথা মনে রেখে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি এবং স্বল্পতম সময়ের মধ্যে সমস্ত সার্টিফিকেশনের যত রকম জটিলতা আছে সেগুলো করছি। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেওয়া সহ দোষীদের বিরুদ্ধে আইনি কি ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের এবং মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন। মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর ঘটনায় 20,000 কোটি টাকা দুর্নীতির ঘটনার প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। এসব এজেন্সি কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। সেখানে বলা হয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। যেই টাকাগুলো তারা অলরেডি নিয়েছে তাদের যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে ওই এজেন্সিগুলো বাধ্য। সাথে সাথে ওই এজেন্সির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপে প্রথম কার্গো ফ্লাইট শুরু হচ্ছে আজ। কিছুক্ষণের মধ্যে 60 টন তৈরি পোশাক পণ্য নিয়ে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দেবে কার্গো জাহাজ। নিয়ে ব্রিফ করছেন বাণিজ্য ও বেসরকারি বিমান পরিবহন উপদেষ্টা। যুক্ত হব সেখানে। এবং আমি আমার যারা অংশীজন ছিলেন, আমি বিমানের এমডি সাহেব, আমাদের ইপিবির ভাইস চেয়ারম্যান সাহেব এবং ইন্ডিটেক্সের মিস্টার হাবিয়ার এবং আরো অনেকের সাথে আমরা বসে মিটিং করে কিছু বিষয়াদি নিয়ে আমি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করলে উনি কিছু বিশেষ দিক নির্দেশনা দেন এবং আমি ওনাকে আশ্বস্ত করি যে ইনশাআল্লাহ আমরা শুধু আমাদের যে কস্ট যেটা হয়, যে কারণে আমাদের ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে, আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। So our target is not only to meet that cost, we'll exceed that cost. And inshallah, Allah Rahmate, with all the support of all the other organs of the government, including Ministry of Energy, Minister of Civil Aviation, and I was not the responsible then for Minister of Civil Aviation when I was exploring all this opportunity as to how we can become more competitive. And I have got
supports from every organs of the government relevant to this. এবং ইনশাআল্লাহ I'm very happy to say as I was flying to Sylhet, আমি একজন কার্গো অপারেটরের সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এই মাসে অলরেডি 37% ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় 13% আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের খরচ কমেছে এবং ডেফিনেটলি আমি এটাতে সন্তুষ্ট না। I want much more than that and inshallah we will achieve it with your support. আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মেক্সিকোর মাননীয় রাষ্ট্রদূতের কাছে, কারণ উনি আজকে যে ফ্রেটার প্লেনটা এখান থেকে যাবে এটা একটা মেক্সিকান ওন কোম্পানি, এটাকে ফ্যাসিলিটেশনের জন্য ওনার ব্যক্তিগত উদ্যোগ, উৎসাহ, আগ্রহ, এই যে সামগ্রিকভাবে যে আমরা একত্রে কাজ করলে আমরা যে এত দ্রুত একটা এত বড় সমস্যার সমাধান করতে পেরেছি, এটা একমাত্র কারণ হচ্ছে আমরা সকলে মিলে একত্রে কাজ করেছি। এটা কারোর একার কৃতিত্ব নয়, একমাত্র লোকের কৃতিত্ব নয়। সিভিল এভিয়েশন অসম্ভব পরিশ্রম করেছে, তারা তাদের রানওয়ে নতুন করে ইভ্যালুয়েশন করা থেকে শুরু করে বিভিন্ন রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলোর ফ্যাসিলিটেশন থেকে শুরু করে সামগ্রিকভাবে কাজ করেছে। সো আমি সকলের কাছে কৃতজ্ঞ এই অর্জনের জন্য এবং সিলেটের জন্য এটা একটা ঐতিহাসিক দিন, কারণ স্বাধীনতার পরে আজকেই প্রথম ঢাকার বাইরে প্রথম একটা আন্তর্জাতিক ফ্রেট কার্গো চালু হচ্ছে সিলেট থেকে। সো সিলেটের জন্য একটা অসম্ভব সুন্দর একটা দিন। সিলেটে বেসরকারি বিমান পরিবহন উপদেষ্টার কথা বলছিলেন, যুক্ত ছিলাম সেখানে। এদিকে কেরানীগঞ্জের মধ্যচর এলাকায় অভিযান চালিয়ে 7টির মধ্যে 2টির ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে রাজুক। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অভিযান পরিচালনা করে রাজুক। অভিযানে 7টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় বেশ কিছু বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং 20টি মিটার জব্দ করে কর্তৃপক্ষ। ইমারত বিধিমালা লঙ্ঘন করায় এসব নির্মাণাধীন ভবন ভাঙা হয়েছে বলে জানিয়েছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। পুনরায় অনুমোদন না নেওয়া পর্যন্ত এসব ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে জানায় রাজুক। আমরা আসলে কোনো অভিযোগের ভিত্তিতে এখানে আসি নাই। আমরা হচ্ছে যে রাজুকের আওতাধীন বা আমরা এরকম একটা সার্ভে করেছি। সার্ভে করে আমাদের 3382টি আমরা ভবন পেয়েছি, যেগুলো রাজুক থেকে অনুমোদনও নকশার কোনো অনুমোদনও নেওয়া হয়নি। পাশাপাশি যেগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে যে নকশার ব্যত্যয় করে বিচ্যুতি ঘটিয়ে তারা হচ্ছে যে ভবন নির্মাণ করছে। এই ভবনগুলোর বিরুদ্ধে আমাদের হচ্ছে যে মোবাইল কোর্টের নিয়মিত পরিচালনা হচ্ছে। কানাডায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভ্যাঙ্কুভারে স্ট্রিট ফেস্টিভ্যালে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সন্দেহভাজন একজনকে আটক করার পর এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে পুলিশ। তবে নির্বাচনের মাত্র একদিন আগে এই ধরনের ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন তিনি। সন্দেহভাজন একজনকে আটকের পর পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনাটি ভয়াবহ হলেও সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে পুলিশ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গাড়ি থামিয়ে পুলিশি তৎপরতার এই দৃশ্য কানাডার ভ্যাঙ্কুভারের। রয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও। শনিবার স্থানীয় সময় রাত 8টার দিকে নগরীর 41 নম্বর স্ট্রিটে ফিলিপিনো সংস্কৃতির লাপুলাপু উৎসব চলার সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি প্রচণ্ড ভিড়ের মধ্যে পথচারীদের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। কানাডার ফেডারেল নির্বাচনের মাত্র একদিন আগে প্রচারণার শেষ দিনে এমন ঘটনায় হতবাক কানাডাবাসী। এটি উদ্দেশ্য প্রণোদিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ভয়াবহ ওই দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ঘটনায় এরই মধ্যে 30 বছর বয়সী সন্দেহভাজন এক গাড়ি চালককে আটক করার কথা নিশ্চিত করেছে ভ্যাঙ্কুভার পুলিশ। এমনকি তদন্তের স্বার্থে কারো কাছে কোনো তথ্য থাকলে জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বানও জানানো হয়। That male was taken into custody at the scene by the crowd. It was a Filipino community event. The crowd immediately called police. We then took custody of the subject, and he is now in our custody being held. লাপুলাপু উৎসবে ঘটে যাওয়া এই ঘটনাকে ভয়াবহ ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছেন কানাডার লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
এক বিবৃতিতে হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। এমনকি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্তের আশ্বাসও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। এই ঘটনায় শোক জানিয়েছেন বিরোধী দল কনজারভেটিভ দলের নেতা পিয়েরে পলিয়েভ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। লাপু-লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভ্যাল। 2023 সাল থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে প্রতি বছর 27 এপ্রিল দিনটি লাপু-লাপু ডে হিসেবে উদযাপিত হয়ে আসছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার খবর। এফসি এশিয়া কাপ বাছাই পর্বে হংকং আর ভারতের বিপক্ষে হোম ম্যাচের ভেন্যু প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অক্টোবরের 9 তারিখ চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে আর 18 নভেম্বর সিলেটে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে হামজা চৌধুরীরা। মাঠ ও স্টেডিয়ামের কিছু অবকাঠামোর উন্নয়ন করলেই ম্যাচ আয়োজন সম্ভব বলছে ফেডারেশন। বিস্তারিত তাজওয়ার নাফির প্রতিবেদনে। হামজা চৌধুরী, সুমিত সোমরা বাংলাদেশের জার্সিতে খেলবে এই খবরের পর থেকেই বাড়ছে ফুটবলের জনপ্রিয়তা। তাই ফুটবলকে দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে ঢাকার বাইরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে লক্ষ্যে আসন্ন হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু হিসেবে বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাফুফে। তবে সিলেট স্টেডিয়ামের মাঠের ঘাসসহ রয়েছে ফ্লাডলাইটজনিত কয়েকটি সমস্যা, যা সমাধানে কাজ করছে ফুটবল ফেডারেশন। সিলেটে একটু বৃষ্টি বেশি হয়, আর যেহেতু এখন চলমান কোনো লিগ হচ্ছে না, এই কারণে মাঠে ঘাস হয়তো একটু বড়, তো অলমোস্ট আমি আশা করি সিলেটের মাঠের যে অবস্থা এটা ম্যাচ চালানো সম্ভব। ফ্লাডলাইটের সমস্যা তাদের সাথে বসে আমরা কথা বলছি যে ফ্লাডলাইটের মানে যা যা সমস্যা, আদার্স কোনো ফ্লাডলাইট ঠিক আছে, হয়তো বিল বকেয়া কিছু বিল বাকি আছে। এছাড়া এএফসির নিয়ম অনুযায়ী দর্শকদের গ্যালারিতে থাকতে হবে চেয়ারের ব্যবস্থা। চট্টগ্রামে অবশ্য নেই ব্যবস্থা, তবে অতি শীঘ্রই এই সমস্যা সমাধানে কাজ শুরু করবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এএফসির নিয়ম অনুযায়ী মাঠের মধ্যে গ্যালারিতে চেয়ার থাকতে হবে, যেটা চিটাগংয়ে নাই। আমরা কিন্তু ইতিমধ্যে ফুটবল ফেডারেশন থেকে চেয়ারের বেশ কিছু নমুনা সংগ্রহ করেছি, তো অচিরে কিন্তু আমরা চেয়ারের কাজটা হাত দিব। তো হয়ে গেলে আমাদের যেহেতু শুধু এই ইন্টারন্যাশনাল ম্যাচ না, আমাদের আন্ডার 20, তারপর আন্ডার 17 এই ম্যাচগুলো আমরা ঢাকার বাইরে চিটাগংয়ে কিন্তু আমাদের পছন্দের তালিকায় আছে। যদি এফসির চাহিদা অনুযায়ী ভেন্যু প্রস্তুতে ব্যর্থ হয় বাফুফে, তাহলে ঢাকার জাতীয় স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে রাখবে ফুটবল ফেডারেশন। আর সবকিছু ঠিক থাকলে অক্টোবরের 9 তারিখ হংকংয়ের বিপক্ষে আর 18 নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলবে বাংলাদেশ। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সরকারের নির্বাচনী সময়সীমায় সমর্থন জামায়াতের, ইউর সাথে বৈঠক, ভোটে দেরি হলে হুমকিতে পড়বে গণতন্ত্র, বিএনপির সাথে একমত বিজেপি। যে কোনো দিন হাসিনার বিচার শুরু, আল জাজিরায় জানালেন ডক্টর ইউনূস। নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে রাজনৈতিক দলের সংস্কার ইচ্ছার উপর। Political parties asking that the question which one you agree, which one you disagree, which one you partially agree, etc., in a kind of a spreadsheet. The interim government keep promising we will have the best election ever taken place in Bangladesh. আসিফ মাহমুদ সহ 2 উপদেষ্টার সাবেক এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির গোয়েন্দা তদন্ত শুরু, জানালেন দুদকের মহাপরিচালক। বারবার বিদ্যুতের কারিগরি ত্রুটির কারণ গত সরকারের দুর্নীতি। খুলনা বরিশালে গ্রিড বিপর্যয় ও মেট্রো রেল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি। এবং জুলাই শহীদ কন্যা লামিয়ার মরদেহ পটুয়াখালীতে, আটক 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ, মাগুরায় আসিয়া ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।